ভাই মাওনা মাওনা মেলা দূর। মাওনা চলে গেছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মাওনায় থাকেন, আমি পার্টি লিয়ে মাওনা চলে যেতেছি। না না ভাই আপনার আসার দরকার নাই, আমি ফ্রি হয় না আপনি ফোন দেবো। আচ্ছা ও ভাই, ও রাইটার, ওঠেন। মাওনায় ঢুকলেন কেমনে ভাই? মাওনা এটা তো মেলা কষ্ট রে ভাই, বাসের মধ্যে ধাক্কা ধাক্কি গাদাগাদি। হ্যাঁ ভাই আপনাকে আমরা একটা কথা কই, কন এলাকা কাছে এসে। আইলাম। ভাই আপনি যে আমাকে এখানে দেখলেন এই কথাটা কাউ করেন না ভাই, কই মাওনায়? হাজতে। আচ্ছা ঠিক আছে, ওটা না কইলাম, কিন্তু মাওনায় আপনি ঢুকলেন কেমনে এটা তো কইবেন। আর করেন না ভাই, আপনি তো জানেনই টেহা বসে দেখতে আমার আবার মাথা ঠিক থাকে না। ওই একটু বড় অ্যামাউন্টের লোভে পড়ছিলাম তো, ওটা না ডিল করবার যায় একটু বেশি বেশি করে হয়েছিলাম, সেই জন্য স্যার রাগ করছে, রাগ করে আর মধ্যে ঢুকেছি। এটা একটু পানিশমেন্ট। না না ঠিকই আছে, আমিও তো আগে চিন্তা করছিলাম যে এই লোকটার পানিশমেন্ট হয় না কেন, আর তো পানিশমেন্ট বকে হয়ে গেছে। টাকা না দিয়ে হোটেলে খায়, এরে ধমক দেয় ওরে ধমক দেয়, এর কাছ থেকে টাকা নেয় ওর কাছ থেকে টাকা নেয়, এই লোকটার পানিশমেন্ট হওয়া দরকার না। জায়গা পানিশমেন্ট হয়েছে, আর ফ্রেশ হয়ে যাবেন। ওই তো ভাই আপনি যেটা চাচ্ছিলেন হেঁটে হয়ে গেছে ভাই, কাহু করে না কথা। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি কইলাম না, কিন্তু শাওনের কাছ থেকে যে 1 লাখ টাকা নিছে, নর মামলাটার কি করলেন? হ্যাঁ এই স্যাংরা কথা আর করেন না, টেহাটা তো দিছে না বদ্ধ করে দিছে, অন্যকে তো এখন আমি হাজতে। কেমনে ভাঙ্গে কোন তো? ওর কাছ থেকে টেহা নিয়ে আমি থানায় আসতেছিলাম, স্যারের জন্য আবার কেন কমপ্লেন করছে, টেহা সহ স্যার আমাকে ধরে হালাইছে, সেই জন্য তো আজতে ঢুকেছে। ভাই কতটা কাহু করেন না ভাই, আপনার কাছে আমার অনুরোধ। এটা তো ভাই মেলা কষ্টের কাম, একটু আগে আপনি কইলেন না টাকা দেখলে আপনার মাথা ঠিক থাকে না, এরকম একটা ইন্টারেস্টিং কাহিনী, এটা না কই আমি কেমনে থাকবো, আমার তো পেট পাতলা। ভাই এটা কী করলেন ভাই, আপনার কতক্ষণে তোমার এখন ভয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ডরায়েন না, আপনার মান সম্মান আমি দেখবো। তো কনকের বাপ জানে? কেউ জানে না ভাই, আপনার কাছে আমার একটু অনুরোধ, এই কথাটা আপনি স্যার আর কেউ জানে টের না পায়। আচ্ছা ঠিক আছে, জানবো না, আপনার দেখে কিন্তু আমার ভালো লাগতেছে। তো খাইবেন কিছু, রুটি কলা খাইবেন? না ভাই রুটি কলা রাখবো না ভাই, খেবার বসে না আল্লাহ পরে মায়া লাগবো নি, এসে একজন এবার দিয়ে যাবো। তাহলে সবার মায়ার পাত্র হয়ে গেছে না, বুঝতে পারতেছেন? আরে খান না, আইনে দেই। ভাই আপনার কাছে আমার অনুরোধ, রুটি কলা কিছু রাখবো না, তার বদলে খালি ওই কামটা করবেন না, কাউকে করেন না। তা আমি চলে গেলে মনে হয় ভালো হয়, কি কন? তাহলে জায়গা ও ভাই, আপনার বানাইব ওর সময়। না মারবো কি আমি এখন আপন লোক না, এই বিয়ে লাখ করছে তো আগ করে যাবো গা ভাই। দেখেন নাই যে আমার মোবাইল ব্যাগ কিছু চিজ করে নাই, আগ কমে গেলে না আল্লাহ পরে বের করবো। ও তাহলে তো থেকে লাভ নাই জায়গা না, আপনার যদি বানাইতে ইচ্ছা মতন, ওটা দেখতে খুব ভালো লাগতো। গেলাম গা ভাই, ভালো দেখেন। ತಳದ ತಳದ ದಾ ಗೆಟ ತೆಗೆ ದೊಮ್ಮೆ ಗೆಟ ತೆಗೆ ದೆದ್ದೆ ತಳಂಗದ ম্যাডাম আসবো? হ্যাঁ আসো। কি ব্যাপার, আপনারা সবাই একসঙ্গে? কোনো সমস্যা? জি ম্যাডাম একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কার সমস্যা? মন্ডল ভাইকে নিয়ে সমস্যা। মন্ডল সাহেবের সমস্যা তো মন্ডল সাহেব একা আসবেন, তোমরা সবাই আসছো কেন? না ম্যাডাম, আসলে আমি যে কিভাবে বলবো, মানে আসলে ঠিক। ম্যাডাম ওনার সমস্যাটা নিয়ে উনি এতই মর্মাহত হয়েছেন যে একা আসতে ঠিক সাহস পাচ্ছিলেন না, তাই ওনার সাথে আমরা। কেন, ওনার মর্মাহত হওয়ার মতো কি হয়েছে? ম্যাডাম আসলে উনি অফিসে ঢুকে ওনার চাকরিটা আছে কি নেই উনি ঠিক বুঝতে পারছিলেন না। চাকরি নিয়ে এরকম মনে হয়েছে কেন? ম্যাডাম মন্ডল ভাইয়ের চেয়ার টেবিল দখল হয়ে গেছে। চেয়ার টেবিল দখল হয়ে গেছে মানে অফিসে কি ডাকাত পড়েছে নাকি? না না ম্যাডাম, ডাকাত না, ওই যে ওই হুজুর আছেন না, মানে ছালা বাবা, ওনাকে তো আপনি বললেন জিএম স্যারের চেয়ারে নিয়ে বসাতে, তা আমি নিয়ে গিয়ে জিএম স্যারের চেয়ারে বসে রুম থেকে বেরিয়ে এসেছি। কিছুক্ষণ পরে মন্ডল ভাই ঢুকে দেখে ঘটনা ঘটে গেছে। তুমি তো ওনাকে জিএম সাহেবের চেয়ার টেবিলে বসিয়েছো, উনি মন্ডল সাহেবের চেয়ার টেবিল দখল করবে কেন? ম্যাডাম উনি তো না, ওনার সাথে যে পিএস আছেন উনি মন্ডল সাহেবের চেয়ারে বসে আছেন। কি ব্যাপার মন্ডল সাহেব, আপনি কিছু বলছেন না কেন? জি জি ম্যাডাম, ওই যে আমি রুমে ঢুকে দেখি যে ওই জিএম সাহেবের চেয়ারে এক ছালা বড় লোক বসে আছে, আর আমার টেবিলে আর একজন বসে আছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, সে উল্টো আমাকে জিজ্ঞেস করে যে আপনি কে। আর ম্যাডাম ওই যে ভুলভাল ইংরেজিতে কি যেন সব বলছিল, আমি ঠিকঠাক সব বুঝতে পারিনি। জি ম্যাডাম, ঘটনা সত্য, উনি রুমে ঢুকে দেখেন ওনার চেয়ার টেবিল নেই। চেয়ার টেবিল আছে,
এটা কোনো বড় সমস্যা না। মন্ডল সাহেব, আপনি এখন থেকে মিস বেলির পাশে যে খালি ডেস্কটি আছে ওখানে বসবেন। ম্যাডাম এইটা আপনি কি বলছেন? বা আমি আমার চেয়ার টেবিল ছেড়ে মানে অ্যাকাউন্টসের কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ, আমার ফাইল ক্যাবিনেট এগুলো ছেড়ে আমি ওইখানে কাজ করব আর বারবার ওই রুমে আসবো আর যাবো আমি? না, আপনি বারবার ওই রুমে যাবেন না। আপনি আপনার ফাইলপত্র, ফাইল ক্যাবিনেট সব কিছু নিয়ে বেলির পাশের ডেস্কে বসবেন। কিন্তু ম্যাডাম। না, আর একটা কথাও না। ম্যাডাম একটা কথা ছিল। বলো। ম্যাডাম উনি কি জিএম স্যারের পোস্টে অ্যাপয়েন্টেড হলেন? না, উনি জিএম সাহেবের জায়গায় অ্যাপয়েন্টেড হননি, উনি 7 মাসের প্রকল্পের জন্য এসেছেন। ম্যাডাম উনি কি পার্মানেন্টলি আমাদের অফিসে জয়েন করলেন, নাকি শুধুমাত্র সৎ মানুষের খোঁজে প্রজেক্টের জন্য ওনাকে হায়ার করা হয়েছে? আপনার দ্বিতীয় কথাটা ঠিক, ওনাকে হায়ার করা হয়েছে। আপনারা তো কোনো সহযোগিতা করবেন না, আমাকে তো 7 মাসের প্রকল্পটা সাকসেসফুলি শেষ করতে হবে। ম্যাডাম এটা আপনি কি বললেন ম্যাডাম? এত কষ্ট করে 12,500 ফর্ম থেকে আমি আর বেলি আপা ফর্ম বাছাইও করলাম। যা দুর্নীতি করেছে সেটা তো জিএম স্যার করেছে। আপনার ভাগ্নে? হ্যাঁ, মানে ওই জামাল ভাই আর জিএম স্যার দুজনে মিলে 2 নম্বর এটা করেছে, অথচ আপনি আমাদেরকে ব্লেমটা দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা সহযোগিতা করেছো, কিন্তু তোমাদেরকে গাইড করার জন্য তো কাউকে লাগবে। উনি তোমাদেরকে সেই গাইডটাই করবে, আর আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন। জি ম্যাডাম, অবশ্যই করব। কিন্তু ম্যাডাম উনি কি উনি কি? উনি কি? না ম্যাডাম কিছু না। যাও এখন। কি খালেদ ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা তো বটেই। সমস্যা না হলে তুমি 3 দিন পর ঘরে ফিরবা গেলে। না ভাই, আমি আমার সমস্যার কথা জিজ্ঞাসি দিচ্ছি আপনার কোনো সমস্যা নাকি? আমি একটা মানুষ, 3 দিন ধরে বাড়ি ফিরি না, বাসা চেঞ্জ করলেন, আইলাম আজকে। মানুষ তো একটু ভালো মন্দ জিগায়, একটু খোঁজ খবর লয়, আপনি তো কিছু জিগেলেন না। তোমার সম্পর্কে যদি সবই জানি তাহলে আর নতুন করে কি জিজ্ঞামু খাও? আমার সম্বন্ধে কি জানেন ভাই? তুমি যে প্রেম করে ধরা খাইছো, মামলার ভয়ে পালায় বেড়াইতেছো, এর চাইতে বেশি কিছু জানার দরকার আছে? খালেদ ভাই, আমি আপনার এই কথাটা মাইন্ড করলাম। আমি কিন্তু পালায় বেড়াইতেছি না, টেকনিক্যালি একটু সইরে আছি আর কি। তুমি তো মেয়ে একই কথা কইলা। মুদ্রারে টাকা কইলা, টাকারে মুদ্রা কইলা, পার্থক্য কি? ভাই বুঝছি ভাই, আমার প্রতি আপনার ফিলিংসের মাত্রাটা আমি বুঝে গেছি। আমি 3 দিন কেন, আমি যদি 3 মাসও না থাকতাম আপনার কিছুই আইতে যেত না। বাদ দেন, আপনি আছেন কেমন সেরকম? আসি আর কি, ভালো থাকলে কি ঘরে বয়ে থাকতাম? কই যেতেন ভাই? তুমি ভালো থাকলে যেমন ঘরে বয়ে থাকো, আমি ভালো থাকলে তো রাস্তায় বাইরাইতাম, এইটুকু বোঝো না? ভাই, ব্যবসা বাণিজ্য পড়তির দিকে দেখে বাইরেতেছেন না, নাকি ওইদিকে একটু আগাইছেন এলে ঘরে বয়ে রয়েছেন? হ্যাঁ একটু আগাইছে, তুমি ঠিকই ধরছো। কত দূর আগাইছেন ভাই? আপাতত ছেলে পর্যন্ত আগাইছি, পরেরটা কি হইব জানি না। মানে কি, বিয়া শাদী করলেন না, এখনো ছেলে এলো কই থেকে? তুমি আমার সম্পর্কে জানো না? আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, জানো না? কি কইতেছেন খালেদ ভাই? আপনার লগে আমি এতদিন ধরে থাকি, আপনি যদি বিবাহিত হইতেন, বউ বাচ্চা থাকতো, আমি জানতাম না? তুমি কিছুই জানো না মিয়া। আমার মেয়ে এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব। ভাই আপনি সব কি কইতেছেন? আপনার মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব? আপনার বয়স কত হয়েছে ভাই? আমার বয়স 52, 52। এইবার তুমি হিসাব করে বাইর করো, আমার মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারে কি পারে না। খালেদ ভাই আপনি সব কি কইতেছেন? আমার তো কিছুই বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হইলে শরীফুলের সাথে যোগাযোগ করো। যাও, পেপার পড়তেছি, ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, আপনি পেপার পড়েন, আমি যাই। আবার কি 3 দিনের লেগে যাইতেছো নাকি রাইতে ফিরবা? না ভাই, রাইতে আয়া পড়ুন, একবারে আয়া পড়ুন। যাও। ম্যাডাম বসি। জি প্লিজ। থ্যাংক ইউ।
একটা জরুরি বিষয়ে আলাপ করার জন্য আপনার কাছে এসেছিলাম। তার আগে বলেন আপনার রুম পছন্দ হয়েছে? সরি ম্যাডাম, আপনার এই কথাটিতে আমি খুবই মর্মাহত হলাম। আমি এখানে আরাম করতে আসিনি, আয়েশ করতে আসিনি যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার রুমটি কেমন হয়েছে। আমি এখানে এসেছি একটা সৎ প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করতে। এই কাজটি করবার জন্য আপনি যদি একটা গাছ দেখে আমাকে বলতেন ওই গাছের নিচে বসে আমাকে কাজ করতে হবে, আমি খুশি মনে সেটা মেনে নিতাম এবং তাই করতাম ম্যাডাম। গুড, জেনে ভালো লাগলো। এখন বলেন আপনি কাজটা কিভাবে শুরু করতে চান? এই কথাটি বলবার জন্যই আমি এসেছি ম্যাডাম। আমি এই কাজটি করতে চাই একেবারেই আমার মতো করে, আমার একান্ত চিন্তা থেকে। তবে আপনার যদি কোনো সাজেশন থাকে, কোনো ক্লু থাকে, সেগুলি আমাকে বলবেন। আমি অবশ্যই আমার চিন্তার মধ্যে সেগুলিকে ইনক্লুড করব। সাজেশন তেমন কিছুই নেই, সাজেশন একটাই, আমার 10 জন সৎ মানুষ লাগবে। আর ক্লু বলতে আপনি আসার আগে আমরা পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, সেখান থেকে 10-12 হাজার অ্যাপ্লিকেশনও জমা পড়েছিল। আমরা একটা শর্ট লিস্টও তৈরি করছিলাম, সেগুলিকে আপনি ক্লু হিসেবে কাজে লাগাতে পারেন। একটা কথা বলি ম্যাডাম, আপনার এই ক্লু অর্থাৎ 10-12 হাজার অ্যাপ্লিকেশন আমি যদি বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসি, আপনি কিন্তু দয়া করে মন খারাপ করবেন না। আবার এমনও হতে পারে যে এই অ্যাপ্লিকেশনের মাঝখান থেকেই আমি 10 জন সৎ মানুষ খুঁজে বের করতে পারি। ঠিক আছে, আপনি যেভাবে ভালো মনে করছেন সেভাবেই করেন। আমি এখন আপনার সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। জি ম্যাডাম, প্লিজ প্লিজ। আপনার পিএর সম্ভবত কারণ অনুমতি না নিয়ে আমার একজন স্টাফের চেয়ার টেবিলে বসে পড়েছেন। উনি অনুমতি নিয়ে বসলেই পারতেন। জি ম্যাডাম, সেটা গর্হিত অপরাধ করেছে। আমি এক্ষুনি যেয়ে তার কান ধরে তুলে বাইরে পাঠিয়ে দিচ্ছি। না না, কান ধরে তুলে দিতে হবে না, আমি আমার স্টাফকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা বরং এক রুমেই বসেন, তাতে কাজের সুবিধা হবে। জি ম্যাডাম, থ্যাঙ্কস টু ইউ। আর আপনার যদি কোনো সহযোগিতা লাগে, আপনি অবশ্যই আমার স্টাফদের সহযোগিতা নিতে পারেন। আমি সেভাবেই তাদেরকে ব্রিফটা করেছি। এক্ষেত্রে আমার একটি বক্তব্য আছে ম্যাডাম। আমি একটি সৎ কাজ করতে এসেছি, একটি সৎ প্রজেক্ট সফলভাবে শেষ করতে এসেছি। এ কাজে আমার যারা সহযোগী হবে, আমি অবশ্যই তাদের পরীক্ষা নিয়ে দেখব তারা কত ভাগ সৎ। আমি যদি তাদের পরীক্ষা নিই, তাতে কি আপনি মাইন্ড করবেন ম্যাডাম? না, আমি একদম মাইন্ড করব না। আপনি যেভাবে তাদেরকে পরীক্ষা করে নিতে চান নিতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আপনি বলেন তো, আপনি কতদিনের মধ্যে প্রজেক্টটা শেষ করতে পারবেন? এটা তো হুট করে বলতে পারবো না ম্যাডাম। আমি আজকে রাতে ধ্যানে বসবো, ধ্যান থেকে উঠে কালকে আপনাকে জানাবো কতদিন লাগবে। ধ্যানে বসতে হবে মানে? কোনো কাজ শুরু করবার আগে আমি ধ্যানে বসি ম্যাডাম। ধ্যান করে ঠিক করে নিই আমি কাজটি কিভাবে করব, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত না, কিভাবে কাজটি করলে আমি লাভবান হব, কিভাবে করলে আমি হব ক্ষতিগ্রস্ত। ও, তার মানে ধ্যানটাও আপনার একটা কাজের পদ্ধতি? শুধু আমার পদ্ধতি না ম্যাডাম, আমি মনে করি প্রতিটি মানুষের এই পদ্ধতি হওয়া উচিত। যে কোনো কাজ শুরু করবার আগে তাকে ধ্যানে বসা উচিত, ধ্যান করে ঠিক করে নেওয়া উচিত সে কি করবে কি করবে না। ঠিক আছে, আজকে রাত্রে আপনি ধ্যান করেন, আপনার কর্মপদ্ধতি ঠিক করেন, আমাকে পরে জানালেও চলবে। ম্যাডাম, আমার অ্যাডভান্সের টাকাটা? ও শিওর, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যান, আমি কালকে ট্রান্সফার করে দিচ্ছি। একটু কাগজ কলম। থ্যাংক ইউ। প্লিজ। থ্যাংক ইউ। আমি আসি ম্যাডাম। জি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনারই খুঁজতেছিলাম ভাই। আমার লগে দেখা হইলেই তো তুমি পলানের পথ খুঁজে না পাই আমারে খুঁজা শুরু করো। তো কি অবস্থা, ভূতের ব্যাপারে কিছু সেটেল করতে পারলা? না ভাই, ওইটা ওই অবস্থায় স্থগিত আছে। আমি সিদ্ধান্ত নিচ্ছি ভাই, আমি আর বিয়ে শাদীর মধ্যে নাই। ওই মিয়া, বিয়া শাদীর মধ্যে থাকবা না কি লেগা? তুমি একটা মেয়েরে ভালোবাসছো, প্রেম করছো, তারে বিয়ে করবা না তুমি? জি ভাই, কিন্তু আমি তো না ভাই, আমার ফুফাতো ভাই। ওইসে তোমার ফুফাতো ভাই, তুমি তো বুঝতেই পারতাছো যে এই ব্যাপারটা আমার বারবার ভুল হয়ে যায়। আমি প্রত্যেকবার তোমার কথাই কমু, তুমি ধৈর্য নিবা তোমার ফুফাতো ভাই। ওকে? জি ভাই। হ্যাঁ, তাহলে তুমি প্রেম করছো, ভালোবাসছো, এখন মেয়েটারে তুমি বিয়ে করবা না? আমি তো না ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
হ্যাঁ, তোমাকে বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি যে কি সমাধান করা যায়। একটা সমাধান আমি পাইছি। কি সমাধান ভাই? তুমি তোমার হবু বউরে লইয়া একটু কষ্ট করে চানখার পুল যাবা। চাঙ্গার বলে কেন যাবো ভাই? আচ্ছা, চানখার পুলে কেন, এই প্রশ্ন যদি তুমি আমার না জিজ্ঞেস করো তাহলে কি আমি কমু না যে চানখার পুল কেন যাইবা? না, বলবেন তো ভাই। তাইলে কথার ভিতরে বাদ দাও কেন? সরি ভাই। তুমি হবু বউরে নিয়া চানখার পুলে গিয়া জিগাইবা মমিন মিয়ার ঘর কোনটা, বুঝছো? তোমারে দেখাই দিব, দেখবা লাল সাইনবোর্ডের উপরে চুন দিয়া লিখে রাখছে এখানে ভূত ছাড়ানো হয়, প্রোপাইটার মোহাম্মদ মমিন মিয়া, বুঝছো? তুমি মমিন মিয়ার ঘরে ঢুকে যাইবা, তারে সব কিছু ভাঙ্গা কইবা, ভূত ছাড়াই দিব। কিন্তু ভাই ভূতটা ছাড়াইবো কেমনে? আছে, তরিকা আছে, ওইটা মমিন মিয়া জানে, তোমার জানানোর দরকার নাই। ও ভালো কথা, তুমি বড় দেখে একটা কাচের বোতল নিয়ে যাবা, বুঝছো? ভূত ছাড়াই বোতলের ভিতর ঢুকাই দিয়ে দিব, এক হাতে বোতল আর এক হাতে বউ লইয়া বাসায় চলে যাবা, বাস শেষ। কিন্তু ভাই ওই কাচের বোতল থেকে যদি ভূত বেরিয়ে যায়? কেমনে বাইরেব? ভূতেরও তো সেন্সলেস করে বোতলের ভিতর ঢুকায়, তারপরে চিপি আটকায় দেয়, বাইরানোর উপায় আছে? ও ভালো কথা, শোনো, বিয়ার শাদী তো করবা, জীবনেও বউরে কইবা না যে বোতলের ভিতর ভূতটা সেন্সলেস, কারণ দাম্পত্য জীবনে কলহ হইব না, ঝগড়া লাগবো না। জি ভাই। হইব না? জি। তখন বউরে ভয় দেখাইবা যে ঝগড়া করবি, বোতলের ভূত ছেড়ে দেবো। জি ভাই। তো হইলো তো ভূত সমস্যার সমাধান, বিয়া সমস্যার সমাধান, বিয়ার পরে যে দাম্পত্য সমস্যা ওইটারও সমাধান দিয়ে দিলাম। জি ভাই। হ্যাঁ, এখন তুমি ওইটার কথা কও। হক সাহেবের বাসায় যে গেলা, গিয়া তোমার মনে হয় না লোকটা গরিব, তার টাকা নিয়ে তুমি অন্যায় করছো? ভাই এইবার আমার মনে পড়ছে কেন আমি আপনারা খুঁজতেছি। কালকে আপনি আমার ঠিকানাটা দিলেন না, ঠিকানাটা নিয়ে আমি আব্দুল হকের বাড়ির দিকে রওনা করছি। 3-4টা মোড় ঘুরতে পারি নাই, তার মধ্যে 3-4টা মোটর সাইকেল এসে আমার সামনে 3-4টা মোটর সাইকেলে তোমার আটকাইছে? জি ভাই। তার থেকে 3-4টা পোলা নাইমা 3-4টা অস্ত্র তোমার ঠেকাইছে? জি ভাই। কইলো যে টাকা পয়সা যা কিছু আছে সব দিয়ে দে। জি ভাই। তুমি টাকা পয়সা দিলা, লগে ঠিকানাটাও দিয়ে দিলা। জি ভাই। না ভাই, ঠিকানাটা তো আমি দিতে চাই নাই, আমি বললাম যে আমার যা কিছু আছে সব নিয়ে যান, কিন্তু ঠিকানাটা দেওয়া যাবে না, এটা আমার খুবই জরুরি। এক্স্যাক্টলি, একদম মিলে গেছে, আমি নিজ চোখে দেখছি তো এটা। আপনি বোধহয় আমার কথাটা বিশ্বাস করতে পারেন নাই, তাই না ভাই? বিশ্বাস কিনলে হইব না, চোরের ঘরে চুরি হয় না। হয়তো ভাই। এরকম ঘটনা তো অহরহ করতেছে। তুমি যে ঘটনাটা বলছো এটা যদি মিথ্যাও হয় বিশ্বাসযোগ্য, কিন্তু সমস্যা নাই তো, আমার কাছে আরও কাগজ আছে, আরও কলম আছে, আমি ঠিকানা লিখে দেবো। তুমি হক সাহেবের বাড়ির দিকে যাইবা, ছিনতাইকারী ধরবো, আবার আমি ঠিকানা লিখে দেবো, আবার তোমার ছিনতাইকারী ধরবো, যতবার তোমার ছিনতাইকারী ধরবো ততবার আমি ঠিকানা লিখে দেবো, আমার কোনো ক্লান্তি নাই। ভাই আপনি আমার বড় ভাই, ভাই আপনি আমার ঠিকানাটা দিতেছেন, আমি আব্দুল হকের বাসায় যেয়ে দেখা করে আসবো, কিন্তু আমি আপনারা সত্যি করে কইতেছি আমি ছিনতাই করি নাই ভাই। তুই ছিনতাই করস নাই? জি না ভাই। শিওর তুই? জি ভাই। তুই না পানি গোলা করার বহুত চেষ্টা করতেছ, কিন্তু পানিও তোর লগে বিট্রে করতেছে, গোলা হইতেছে না। তাইলে আর হক সাহেবের বাসায় গিয়ে কি করবি? আচ্ছা, তোর লগে ছিনতাই মিনতাই নিয়ে আলাপ আলোচনা বাদ, তোর সঙ্গে আমার যদি ফার্দার দেখা হয় ভূত প্রেত জিন এগুলি নিয়ে আলাপ করিস, কিন্তু ছিনতাই না। আমারটা আমি বুঝবো, তুই মুক্ত যা। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডেকেছেন? জি, বসুন। থ্যাংক ইউ স্যার। আমাকে স্যার বলবেন না। তাহলে কি বলবো স্যার? সোনা ভাই। জি সোনা ভাই বলেন। আপনাকে আমি একটাই প্রশ্ন করব, সঠিক উত্তর দেবেন। জি। আপনি আপনার জীবনে কতবার চুরি করেছেন? জি। আপনার এই বয়সে আপনি কতবার চুরি করেছেন? একবারও চুরি করিনি সোনা ভাই। আপনি অবশ্যই চুরি করেছেন, কিন্তু সত্যি গোপন করছেন। অর্থাৎ আপনি শুধু চুরি করেননি, মিথ্যা কথাও বলছেন। আপনি মিথ্যাবাদীও। বিশ্বাস করেন সোনা ভাই, আমি সত্যি কথা বলছি। আমার জানা মতে আমি কখনো কোনো কিছু চুরি করিনি। আপনি জ্ঞাতসারে চুরি না করলেও অজ্ঞাতসারে চুরি করেছেন। আমি না জেনে না বুঝে কোনো কথা বলিনি, বলি না। ম্যাডাম কি আপনাকে এইসব কথা বলেছে? কারো ইনফরমেশন নিয়ে আমি কোনো কিছু করি না। আমি নিজে যা বুঝি, নিজে যা দেখি, তার ভিত্তিতেই কথা বলি, তার ভিত্তিতেই কাজ করি। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমার এখনো মনে পড়ছে না যে আমি কখনো কোনো কিছু চুরি করেছি।
বন্ধ করুন। জি? দু চোখ বন্ধ করুন, আপনাকে সব মনে করিয়ে দিচ্ছি। মনে করুন আপনি এখন আতুর ঘরে। আপনার অস্তিত্ব টের পাচ্ছেন। আপনার বয়স বাড়ছে, বুদ্ধি বাড়ছে, বড় হচ্ছেন। প্রথম স্কুলে গেলেন, মনে পড়ছে সহপাঠীদের পেন্সিল চুরি করেছেন। স্কুলের পাশে যে আম গাছটি ছিল সেখান থেকে আম চুরি করেছেন। বড় ভাইয়ের কলম চুরি করেছেন। বোনের লিপস্টিক চুরি করেছেন। আলতা চুরি করেছেন। বাবার পকেট থেকে চকলেট চুরি করেছেন। কুতকুত খেলবার সময় হঠাৎ করে 2 পা মাটিতে লেগে গিয়েছিল। চুরি করে 1 পা তুলে ফেলেছিলেন, কাউকে বুঝতে দেননি। কানামাছি খেলবার সময় গামছার ফাঁক দিয়ে দেখে নিয়েছিলেন অন্যদের অবস্থান। দেখেননি? কথা বলছেন না কেন? সত্যি কথা বলুন। এই তো আপনি চুন্নি, আপনি ধরা পড়ে গেছেন। চুরি করেছেন, স্বীকার করেননি, মিথ্যা কথা বলছেন। বড় চুন্নি, বড় মিথ্যাবাদী আপনি। স্যার ওইটা তো অনেক ছোটবেলায় ভুলক্রমে দেখে ফেলেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধ মুছে যায় না, অন্যায় ধুয়ে যায় না। আপনি জাত চুন্নি, জাত মিথ্যাবাদী। আমার এই সৎ মানুষের প্রজেক্টে আপনার মতো চুন্নি কিভাবে কাজ করবেন? স্যার আপনি আমার এই ছোট্ট একটু অপরাধের জন্য বারবার চুন্নি বলছেন কেন? আমার অনেক খারাপ লাগছে স্যার। আমি তো তখন অনেক ছোট ছিলাম, তাই না? আপনি আমাকে মাফ করে দেন স্যার। ঠিক আছে, মাফ করলাম। থ্যাংক ইউ স্যার। আপনাকে আমি স্যার ডাকতে নিষেধ করেছি। সরি সোনা ভাই। আমাদের এই প্রজেক্টে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে? এই তো 10-12 হাজার। বাছাই করেছেন কতগুলো? 50% বাছাই হয়ে গেছে। সব অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আসুন, আমার সামনে মেঝেতে ঢালুন, তারপর বড় করে একটা ঘুঁটা দিন। কিন্তু তাহলে তো বাছাই করা অ্যাপ্লিকেশনগুলো ওগুলোর সাথে মিলে যাবে। আমি তো সেটাই চাই। আগের সব কিছু বাদ। সব ছিল 2 নম্বর, সব ছিল অসৎ, সব ছিল ভেজাল। নতুন করে শুরু করব, নতুন নির্ভেজাল শুরু, নতুন পথ, নতুন চলা। জি। যান। শুনুন, জি। এই প্লেটে করে আমাকে কোনো খাবার দেবেন না। তাহলে? আমি মাটির মানুষ, মাটির থালায় খেতে চাই। জি আমি আজকেই ব্যবস্থা করব। 2টো রেখে যান। জি। কি ব্যাপার জিসমিন, কি হয়েছে? মুখটা এমন অন্ধকার করে আছো কেন? বাদ দেন আপা, একটা কথা জিজ্ঞাসা করি। করো। আচ্ছা আপনি কি কখনো কানামাছি খেলেছেন? কত কানামাছি খেলেছি। আরে কানামাছি খেলতাম আর মারামারি করতাম। কেন মারামারি করতেন কেন? কানামাছি খেলার সময় চোখে গামছা বাঁধতে হতো না, আমি তো গামছার ফাঁক দিয়ে ঠিক দেখিনি, নাম ধাম একদম ঠিকঠাক বলে ফেলতাম। আমার বন্ধুরা তো বলতো আমি দেখে ফেলেছি, কিন্তু আমি তো কোনোভাবেই স্বীকার করতাম না যে আমি দেখতাম। সব সময় দেখতেন? হ্যাঁ, না হলে ধরবো কি করে? জানেন আমি না একদিন মাত্র দেখেছিলাম, এই জন্য ছালা বাবা আমাকে চোর বলেছে। খালা বাবা কি করে জানলো যে তুমি কানামাছি খেলতে? আমি তো বলতে চাইনি, উনি আমাকে যেভাবে জেরা করা শুরু করে দিল, আমার আতুর ঘর থেকে শুরু করে ছোটবেলায় আমি ভাইয়ের কলম চুরি করেছে কিনা, বোনের লিপস্টিক চুরি করেছে কিনা, বাবার পকেট থেকে চকলেট চুরি করেছে কিনা, আমার টোটাল জীবনের চুরির হিস্ট্রি নিয়ে উঠে পড়ে লেগেছে। বলো কি? এসব জেনে উনি কি করবেন? ওই যে উনি সৎ মানুষের প্রজেক্ট এসেছেন না, এখন উনি পরীক্ষা করে দেখতে চাচ্ছেন আমি সৎ না অসৎ, মানে ওনার সাথে কাজ করার যোগ্যতা আমার আছে কি নেই। তো ফাইনালি উনি কি বলেছেন? বলে কি যে তুই চুন্নি, আমার সাথে কাজ করার কোনো অধিকার তোর নেই। বলো কি? আপা আপনার কি আমাকে দেখে কোনোদিনও মনে হয়েছে যে আমি কখনো চুরি করতে পারি? আমি তো আপনার ডেস্ক থেকে কখনো একটা কলম নিতে গেলেও 5 বার জিজ্ঞাসা করি না। হ্যাঁ,
আর তুমি তো আমাদের অফিসের কত লক্ষ্মী একটা মেয়ে, তোমাকে এসব বলেছে? এমনভাবে বললো আপা, আমার মনটাই পুরো খারাপ করে দিল। থাক জেসমিন, ওনার কথায় মন খারাপ করো না, তুমি তোমার ডেস্কে গিয়ে বসো। না, সে তো আরো ঝামেলা পাকাচ্ছে। আবার কি? ওই যে আমরা যে ফর্মগুলো বাছাই করেছি না, ওই বাছাই করা ফর্ম এবং বাকি যত ফর্ম জমা পড়েছে সব একসাথে নিয়ে ফ্লোরে ঢেলে ঘুরে দিতে বলছে। শোনো, তুমি ওই চিঠির বস্তাগুলো সব ওনার সামনে ঢেলে ভালো করে একটা ঘুঁটা দাও। উনি বলছে আগের সমস্ত বাছাই বাতিল, ওগুলো নাকি অসৎ, ওগুলো নাকি অন্যায়, উনি নতুন করে সব শুরু করবেন। আমরা তাহলে এত কষ্ট কেন করলাম? শোনো জেসমিন, একটা চেয়ারে যখন মানুষ বদল হয় তখন অনেক কিছু উল্টে পাল্টে যায়, এগুলো আমাদের মেনে নিতে হবে। কিন্তু আপা আমি মানতে পারছি না। জেসমিন, ম্যাডাম আমাদের কি বলেছেন? বলেছেন ওনাকে সহযোগিতা করতে। নিজের হাতে চিঠিগুলো বাছাই করেছি, এখন নিজ হাতে ওগুলো ঘুটা দিব? উনি যখন বলছেন ঘুঁটা দিতে, তুমি একটা ঘুঁটা দাও। উনি আমাকে কি বলেছে জানেন? বলেছে কি তুই চুন্নি, তুই চুন্নি। আচ্ছা যাই। আরে ছোট ভাই, তুমি কই যেতেছো? যাইতেছি তো ভাই আপনার কাছেই। আমার কাছে যেতেছিলা? আমার কাছে আবার হঠাৎ করে তোমার কি দরকার পড়লো? ও ভাই, দরকারটা হঠাৎ করেই পড়ছে। তা আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম না? হয় 1 লাখ টাকা তো লইছিলা, আমি খুব কষ্ট করে দিয়েছিলাম ছোট ভাই। দয়া করে এখন আর কোনো টাকা পয়সা চাই না ছোট ভাই, আমি কোনো টাকা পয়সা এখন তোমার দিতে পারবো না। দূর হ ভাই, আগে আমার কথা শুনেন। আমি কইতাছি টাকাটা কি আপনার ফেরত দেওয়া লাগবো না? ফেরত তো তুমি দিবাই কইছিলা। তাহলে কেমনে ফেরত নেবেন কেমনে? তোমার লগে তো কথা হয়ে রইছে ছোট ভাই, তুমি একবারে দিবা, না পারলে মাসে মাসে কাইটা নিমু। একবারে দিয়ে দেই তাহলে কেমন হয়? তাইলে তো খুব ভালো হয় ছোট ভাই। তাহলে কবে নেবেন কন? কবে দিবা? তুমি দিও 2-3 মাসের মধ্যে দিও। যদি খাড়ার উপরে দিয়ে দেই? খাড়ার উপর দিলে তো ছোট ভাই অনেক ভালো হয়। তো কবে দিবা? খাড়ার উপরে মানে তো খাড়ার উপরে, আবার কবে কি অহনই দেবো? আরে ছোট ভাই, তুমি তো সত্যি সত্যি দিয়া ভালাইলা, অনেক উপকার হইলো ছোট ভাই। অন কি খাইবা কও? চা খাইবা না মিষ্টি খাইবা? না ভাই, চা মিষ্টি কিছুই আমি খামো না, আর আপনার কোনো উপকারও আমি করতে পারি নাই। নগদে আপনার এই যে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম আপনি চাওনের আগেই, এর লেগে আপনি কালকে আমার 2 লাখ টাকা দিবেন। ছোট ভাই, তোমার 1 লাখ টাকা তোমার কাছে রাখো, পারলে আমার দিওই না, আমি কালকের মধ্যে তোমার 2 লাখ টাকা দিতে পারবো না। আরে দূর ও ভাই, আপনি কথা শুনেন না আগে। কও কি কইবা কও? টাকা কি আপনার পকেট থেকে দিবেন নাকি? টাকা আরেকজনের পকেট আছে, ওখান থেকে দিবেন। ধরেন আপনি। তোমার কথা তো বুঝলাম না ছোট ভাই। একটা পোলা ছিনতাই করে 2 লাখ টাকা নিয়ে গেছে। 2 লাখ টাকা ছিনতাই করছে? কে? আপনার এলাকার পোলা। আমগো এলাকা? কি নাম কও তো? নাম সাজ্জাদ, নেশাপানি করে, হয়তো 100-200 টাকার দরকার ছিল, ছিনতাই করতে গিয়ে 2 লাখ টাকা পেয়ে গেছে, 2 লাখ টাকা নিয়ে গেছে। যার কাছ থেকে নিছে সে আবার আপনার মতন আমার এক বড় ভাই, বুঝছেন? কিন্তু আপনার মতন ধনী না, গরিব। ওই লোকটার টাকাটা দরকার, পরে গলা পাড়া দিয়া টাকাটা আদায় করে আমার দিবেন। সাজ্জাদ আবুল সাহেবের পোলা না তো? ঠিকই ধরছেন, আবুল সাহেবের পোলা। ওই পোলা ছিনতাই করা শুরু করছে, তো গরিব মানুষের টাকা ছিনতাই করছে, তুমি পুলিশে খবর দাও। দূর হ ভাই, আপনি আমার পুলিশের বুদ্ধি দেন, আমার বুদ্ধি নাই। পুলিশে দিলে কি হবো? ওই পোলারে কোর্টে চালান করব, তারপর বছরের পর বছর যাইতে থাকবো খালি হাজিরা দিতে দিতে। টাকা পাইবো, কবে পাইবো তার তো কোনো ঠিক নাই। টাকাটা ইমিডিয়েট আদায় করতে হইব। কইলাম না ওই বড় ভাই গরিব, 5 দিনের মধ্যে টাকা লাগবো ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার এই দায়িত্বটা আমি নিলাম, টাকাটা আমি ওর কাছ থেকে আদায় করে দিব। তাহলে অনেক টাকাটা আমার কাছে দেন। এটা কি হলো ছোট ভাই? একটা কাম করবেন আপনি, জামানত দিবেন না, এটা জামানত হিসাবে রাখলাম। কালকে তো আপনি 2 লাখ টাকা আদায় করতেছেন, 1 লাখ রেখে দিবেন আর 1 লাখ আমারে দিয়ে দিবেন, বাস হয়ে গেল। ভাই জামানতটা আমার লাগবো না ভাই, তুমি এই টাকাটা আমারে দাও, টাকাটা আমার খুব দরকার। আমি তো কইলাম ওর কাছ থেকে আমি 2 লাখ টাকা আদায় করে পরশুদিন তোমারে দিতেছি, হইলো তো? ঠিক আছে দিলাম, যান, কিন্তু দেখেন কিন্তু। ঠিক আছে, জায়গা। স্যার আমাকে ডেকেছেন? এক্সকিউজ মি, সোনা ভাই। ও সরি, সোনা ভাই, আপনি কি আমাকে ডেকেছেন? জি, আপনি ওই অ্যাপ্লিকেশনগুলোর কাছে যান, জোরে একটা ঘুঁটা দিন। এখন চোখ বন্ধ করুন, একটা অ্যাপ্লিকেশন হাতে নিন। এখন চোখ খুলে আমার সামনে এসে বসুন,
অ্যাপ্লিকেশনটা আমার হাতে দিন। যে অ্যাপ্লিকেশনটা আমাকে দিয়েছেন সে অ্যাপ্লিকেন্টের নাম হারুনুর রশিদ হারুন। এখানে অ্যাড্রেস লেখা আছে। আজকে ওনাকে ইনফর্ম করবেন কাল সকাল 10টায় আমি ওনার ইন্টারভিউ নেব। জি শোনা ভাই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনার ছেলেটা বড় না মেয়েটা বড়? সরি শোনা ভাই, কি বলছেন ঠিক বুঝতে পারছি না। না মানে আপনার সন্তানদের মধ্যে ছেলে বড় না মেয়ে বড়? যদি বলে আমি বিয়ে করিনি। বিয়ে যদি না করেন তাহলে তো আপনি নিঃসন্তান, ছেলে মেয়ে আসবে কোত্থেকে? সেক্ষেত্রে ছেলে বড় না মেয়ে বড় এসব প্রশ্ন তো অপ্রাসঙ্গিক। আপনি কি আর কিছু বলবেন? না মানে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনো বিয়েই করব না। আপনি তো খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বিয়ে করলে তো বড় ধরনের ঝামেলায় পড়ে যেতেন। কিরকম ঝামেলা? ধরুন আপনার বউ আপনাকে নিয়ে কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছে, সেখানে আপনি কি পড়ে যেতেন? এই ছালা। তখন তার বন্ধু বান্ধব তাকে জিজ্ঞেস করতো না, কিরে এই ফকিরটাকে কোথা থেকে ধরে নিয়ে আসলি? আপনি তো অতি বুদ্ধিমতী। এখানে এসে আপনার মতো একজন বুদ্ধিমতী দেখা পাবো আমি তো ভাবতেই পারিনি। ঠিক ধরেছেন, আমি এই জন্যই বিয়ে করিনি। বিয়ে করলে আমাকে বাড়তি সামাজিকতা নিয়ে চিন্তা করতে হবে। বিয়ে বাড়িতে আমি চটের পাঞ্জাবি পরে যাব নাকি রাজশাহী সিল্ক পরে যাব, এসব ফালতু চিন্তা করতে হবে। তখন কি হবে? আমার মূল কাজ ব্যাহত হবে। আমি যে সৎ চিন্তা করছি, সৎ কাজ করছি, সৎ প্রকল্প বাস্তবায়নের জন্য নিজেকে নিয়োগ করছি, তা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা বলেন? যা বলেছেন সব ঠিক বলেছেন, আমি জেনে খুবই খুশি হলাম। ভালো কথা। আপনি বিয়ে করেননি কেন? হ্যাঁ, আপনি বারবার কেন আমার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছেন? না মানে আমি বোঝার চেষ্টা করছি, আমি তো একটা ব্রত নিয়ে বিয়ে করছি না। আপনার মাঝেও আমার মতো কোনো ব্রত আছে কিনা যে জন্য আপনি এখনো বিয়ে করছেন না? আপনার ব্রতের সাথে আমার কোনোই মিল নেই। আমার ব্রতই হচ্ছে বিয়ে করা। আমি মনে প্রাণে চাচ্ছি বিয়ে করব, কিন্তু ব্যাটে বলে মিলছে না। ব্যাটে বলে মিলছে না মানে যে ছেলেকেই পাত্র হিসেবে পাচ্ছেন তার বয়স আপনার চেয়ে কম হয়ে যাচ্ছে। শোনা ভাই, এ নিয়ে আমি আরেকদিন আপনার সাথে কথা বলবো। আমার ডেস্কে অনেক কাজ পড়ে আছে, আমি কাজটা শেষ করি। আচ্ছা, আপনার সঠিক জন্মদিনটা আমাকে একটু লিখে দিয়ে যাবেন তো? আপনি আসছেন? আপনি এখন আবার মোরে খবর দিছেন কি লেখা? মুই তো আপনারে কইছি মুই কালকে সকালবেলা আপনার লগে কাজে অফিসে। সেই জন্যই তো খবর দিছি। আপনি এর মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছেন? মোটামুটি কমপ্লিট। মোটামুটি কি লেখা? এখনো নাগরা কেনা হয় নাই? নাগরা কিনছি তো, মানে চুলে এখনো কদম সারটা দিতে পারিনি, সেজন্যই মোটামুটি বললাম। কদম সার দিতে পারেন নাই তো কি হয়েছে? এখনো কালকে সকাল পর্যন্ত সময় আছে। আপনি কালকে সকালবেলা কদম সার দিয়ে তারপর চলে যাবেন। ঠিক আছে, এই সময়ের মধ্যে আমি কদম সার দিয়ে ফেলবো। কিন্তু শিউলি, কালকে সকালে আমার সাথে যে আপনার একটু চাঙ্কার পুলে যাইতে হইব। মুই তো আপনারে কইছি মুই কালকে সকালবেলা বিয়ে হতে যামু। এখন কাজে অফিস যদি চাঙ্কার পুলে হয় মুই চাঙ্কার পুলে যামু, কাজে অফিস যদি ফকিরে পুলে হয় আমি ফকিরে পুলে যামু। কাজে অফিস কি চাঙ্কার পুলে? দেখছি তো, মানে সাইনবোর্ড দেখছি চাঙ্কার পুলেও কাজী অফিস আছে। আপনি যদি ওইখানেও যাইতে চান তাহলে আমি ওইখানেও যাইতে পারি। কিন্তু থামেন দি, আপনার কথা তো মুই বুঝলাম না। আপনি কালকেও মোরে কইলেন যে আপনি কাজে রেডি করছেন, সাক্ষী জোগাড় করছেন, খালি গেলেই বিয়েটা হয়ে যাবে। কইছি তো, কালকে যা কইছি সবই ঠিক আছে, ওইদিকে তো কোনো সমস্যা নেই। সমস্যা যদি নাই থাকে হলে এখন যে আপনি কইলেন যে চাঙ্কার পুলে সাইনবোর্ড দেখছি ওখানে যাইলেও যাইতে পারি, বিয়ে করলেও করতে পারি, আর মানেটা কি? মানে আপনার কাজী অফিসে আমি মগবাজারে দেখছি। আমার বন্ধুর বাসা হলো নয়াটোলা, আর কাজী অফিসে হচ্ছে মগবাজার, দুইটা কাছাকাছি। কাছাকাছি নয়াটোলার মগবাজার হালাইয়া আপনি চাঙ্কার পুল দৌড়ান কি লেখা? আমার সন্দেহটা একটু দূর করার জন্য। আবার কি সন্দেহ? ভূত। কোথায়? আপনার ঘরে। এখনো নামে নাই? আপনার ঘরের ভূত নামছে কিনা সেটা আমি কেমনে কমু? চলো না একটু চাঙ্কার পুলে যাই। আপনার কি ধারণা চাঙ্কার পুল গেলেই ভূত নেমে যাবে? অভিজ্ঞ লোক অনেক ভূত কিন্তু সে এমনি করে নামাইছে। ভূতটা কেমনে নামাবে? ঘাড়ের থেকে ভূতটা নিয়ে বোতলে ঢুকাই দিব, তারপর বোতলের মুখটা লাগাই দিব, শেষ। শোনেন, আপনার কথাবার্তা মুই বুঝতে পারছি। আপনার লগে মুই যাইতাই, তাই মোর দুটো শর্ত আছে। কি শর্ত? একটা একটা কোন তোমারে? প্রথম শর্ত হলে মুই আপনার লগে যাইতারি, তাই বোতল লইতে হবে দুগা।
2টা না, আপনি যদি আমার বলেন তাহলে আমি 4টা বোতল নিয়ে যেতে রাজি আছি, কিন্তু 2 বোতল কেন নিয়ে যেতে দেবো সেটা আপনি আমার একটু খুলে বলেন তো। আপনার 2 ঘরে কি 2টা ভূত আছে নাকি? জি না, মোর 2 ঘরে ভূত আছে একটা, আর একটা ভূত আছে আপনার মাথায়। মোর ভূত নামামু, আপনার ভূত নামামু না? জি। আর দ্বিতীয় শর্তটা কি? আর দ্বিতীয় শর্ত হইছে মুই যে কালকে আপনার লগে বাইরে হয়ে যামু, আপনি মোর ভূত নামাতে পারেন কি পারেন না, হ্যাঁ আপনার ব্যাপার। মুই কিন্তু বিয়া না কইরা ঘরে ঢুকতে আসি না, মনে রাখেন। শুনি। আজকে আমি কোনোভাবেই আপনার নামটা ভুল করব না। আপনার নাম হোসেন আপা, রাইট? হ্যাঁ রাইট। আর কিছু বলবেন? রাইট না তো? আপনার নাম হলো সামিয়া আপা, না এটাও রাইট না। আপনার নাম সামিয়া হোসেন অথবা শুধু আপা, এইটা রাইট। আমি তো আপনার পরীক্ষা করতেছিলাম, আপনি তো ফেল করছেন, নিজের নাম নিজেই ভুলে গেছেন। আমি কিছুই বলি না, আমার সব কিছুই মনে আছে। আপনি আজকে এখানে কেন এসেছেন? আপনার সমস্যাটা কি? সমস্যা আমার না, সমস্যা লোকমান হোসেন পাটোয়ারি। ঘুষের সেই 50,000 টাকা? হ্যাঁ, যেটা আপনি কালকে অস্বীকার করছেন, কারণ স্বীকার করলে আমার কাছে আপনার প্রেস্টিজ চলে যেত, যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। তো ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি, বলেন। লোকমান হোসেনের ব্যাপারে আমি লোকমান হোসেনের সাথে কথা বলবো, তার ব্যাপারে আপনি কেন আসছেন? গুড, আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন, আমি সেটার উত্তর দিতেছি। লোকমান হোসেন পাটোয়ারি বাংলাদেশের একজন নাগরিক, আর আমি আবিদিন রাসেল সমগ্র বাংলাদেশ। সুতরাং সেই হিসাবে আমরা তো জাতি ভাই। তো এক জাতি ভাই আরেক জাতি ভাইয়ের বিপদে আগে আসবে না? আমি আগে আসছি। আপনি যেভাবে এগিয়ে আসছেন ঠিক সেভাবে পিছিয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই পিছিয়ে যাবো। আমি কি আপনার আদেশ কোনোদিন অমান্য করছি? তার আগে লোকমান হোসেন পাটোয়ারির ব্যাপারটা কি করবেন সেটা আমার ক্লিয়ার করেন। লোকমান হোসেনকে নিয়ে যদি আপনার এতই দরদ থাকে, তাকেই পাঠিয়ে দেন না, আমি তার সাথেই ক্লিয়ার করব। নিজের সম্পর্কে তো আপনার কোনো আইডিয়া নাই। আরে লোকমান হোসেন পাটোয়ারি একটা ছাপোষা মানুষ, গোবেচারা মানুষ। রাস্তা দিয়ে চলাচল করার সময় যদি গাড়ির টায়ার বাস্ট হয়, সে ভূমিকম্প মনে করে দৌড়াদৌড়ি শুরু করে। সেই লোকমান হোসেন যাবে আপনার কাছে না, আপনার তো সে ভূমিকম্পের চেয়ে বেশি ভয় পাবে। ও আচ্ছা, লোকমান হোসেন আমাকে ভূমিকম্পের মতো ভয় পায়, কিন্তু আপনি আমাকে ভয় পাচ্ছেন না, তাই বলতে চাচ্ছেন তো? না না, প্রথম একটু ভয় তো আপনার আমিও পাইতাম, কিন্তু এখন তো আপনার আমার মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে না, ভাই বোনের সম্পর্ক। আমার কাছে যে নগদ 1 লাখ টাকা ছিল, সেই 1 লাখ টাকা আমি আনোর ভাইয়ের দিয়ে দিছি ভাই। আর বাকি টাকা আমি আগে বিয়ার বাজার সদাই করে ফেলাইছি ভাই। বিয়ার বাজার সদাই করে ফেলাইছো মানে? ওই ভুল কি আমি একলা করিনি, ভুল তো তুমিও করতেছো। কিরকম ভাই? বিয়া করতেছে তোমার ফুফাতো ভাই, আর কন্যার লেগা বাজার সদাই করতেছো তুমি। ভাই আপনি ভালো আছেন? কেন, খারাপ থাকলে কি ভালো করে দিতে পারবেন? ভাই কি আমার ক্ষমতা পরীক্ষা করার নাকি কথাটা কইলেন? আরে আপনার ক্ষমতা পরীক্ষা করার কি আছে? আপনি কি করতে পারেন কি করতে পারেন না সবই আমি জানি, সবই আমার জানা আছে। জানা আছে মানে? কি জানেন? কেন জানাইলো? আপনি কি করবেন ক্লিয়ার করে বলছেন? আমার টাকা ফেরত দাও। কোন টাকার কথা কইতেছেন? এতদিন পর্যন্ত যে টাকা তোমাকে আমি দিয়েছি সব টাকা ফেরত দাও। হুজুরের কাছে আমার একটাই প্রার্থনা, ওই টাকা উদ্ধার করি আমাকে বাধিত করিবেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকিব, চিরঋণী থাকিব। আপনি মাসে বেতন পান 10-12 হাজার টাকা, থাকা খাওয়া বাবদ খরচ হয়ে যায় ওই 10-12 হাজার টাকা। তাহলে শার্ট কেনার টাকা পান কোথায়? প্যান্ট কেনার টাকা পান কোথায়? জুতা স্যান্ডেল কেনার টাকা পান কোথায়? তারপর ওই যে মাঝে মধ্যে 5-10 হাজার টাকা গ্রামে পাঠাতে হয়, সেটা পান কোথায়? তাহলে আপনি যে উপার্জন করেন সেই উপার্জনের মাঝে কিছুটা সততার ফাঁক রয়ে গেছে।